পরে আচ্ছা 3 নাম্বার স্লাইড, 3 নাম্বার স্যার, 3 নাম্বারটা। 3 নাম্বার স্লাইড তো না, চ্যাপ্টার 1 পড়াচ্ছি এখন। এই চ্যাপ্টার 1 এর আপনাদের কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার না? জি স্যার। তাহলে এইখানে কত দূর পড়ানো হয়েছে এটাই পড়াচ্ছি আপনাদের। আর স্যার প্রথম চ্যাপ্টারে স্যার আপনি খুব পড়াইছিলেন স্যার, মানে ওই স্যার আপনি 3 নাম্বার আবার দিছিলেন স্যার, নিচের গুলো পড়তে বলছিলেন যে এগুলো পড়ে আসো তোমরা। বুঝিনি। তারপর আপনি বলছেন স্যার এগুলো পড়ে আসো তোমরা, মানে এগুলো তোমরা দেখো। এই মানে 1 নাম্বার। এই পর্যন্ত পড়ানো হয়েছে? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা আসি যে আপনাদের তাহলে এই ফিগারটা কি শুরু করছিলাম? আচ্ছা, আপনাদের আমরা মোটামুটি জানি। প্রথম পিকচারটা দেখ, আমরা বড় করে দেখি একটা একটা করে। এখানে দেখেন কম্পিউটারের ভিতরে ইনপুট আউটপুট আছে, মেইন মেমোরি, মানে এই টপ গঠিত। কি কি থাকবে? ইনপুট আউটপুট। আপনার ইনপুট নেওয়া হচ্ছে ডেটা দেওয়ার জন্য কম্পিউটারে, আর আউটপুট থেকে আমরা ডেটাটা দেখব। আর মেইন মেমোরি যেখানে আমরা ডেটা স্টোর করব। আর হচ্ছে সিপিইউ, এই সিপিইউতে যেখানে আমরা কম্পিউটারে সকল ধরনের প্রসেসিং কাজ করে থাকব। যে কোনো কাজ করি না কেন এই সিপিইউ এর মাধ্যমে হবে কম্পিউটারের। আর এই সিস্টেম বাস, যেখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটা চলাচলের যে রাস্তা, সেই সামগ্রিক আমরা বলবো সিস্টেম বাস। বুঝতে পারছেন? বুঝতেছেন আপনারা? জি স্যার বুঝতেছি। জি স্যার। আচ্ছা, এরপরে আসি আমরা সিপিইউ। এই সিপিইউর ভিতরে আবার কয়েকটা পার্ট আছে। সিপিইউর ভিতরে আছে আমাদের হচ্ছে রেজিস্টার, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট। তো আমরা বাস যেখানেই দেখবো তার মানে হচ্ছে ইউনিট থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে রেজিস্টার, এই যে বিভিন্ন জায়গা, এই জায়গার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে রাস্তা, এই রাস্তা হচ্ছে 3 প্রকার, সেগুলো আমরা জানবো। ওই রাস্তাকে সামগ্রিকভাবে আমরা বলবো সিস্টেম বাস। বুঝতে পারছেন? বা এখানে হচ্ছে ইন্টারনাল বাস। এই ইন্টারনাল বাসও 3 প্রকার, সেগুলো আমরা জানবো। কিন্তু মোটামুটি এতটুকু ধরেন যে একটা জায়গা থেকে একটা জায়গায় ডেটা বা ইনস্ট্রাকশন চলাচলের যে রাস্তা, সেটাকে আমরা বলবো বাস। এখন এই সিপিইউ ভিতর থেকে আবার ভাঙলে আমরা এতগুলো জিনিস পাবো। এর ভিতরে রেজিস্টারের কাজ কি? রেজিস্টার করে আমরা কি করি? সিপিইউর মাধ্যমে আমাদের ডেটা প্রসেস করি। তো যে ডেটা আমরা প্রসেস করব, ওই ডেটাকে সাময়িক প্রসেস করার আগে ওই ডেটা রাখার কাজটা করবে আমাদের রেজিস্টার। দেন ওই ডেটাটা অ্যাকচুয়ালি প্রসেস হবে এইখানে অ্যারিথমেটিক লজিক ইউনিটে। আর এই ডেটাটা কিভাবে প্রসেস হবে, এটার অপারেশন কি কি এর উপর পারফর্ম করতে হবে, সব দিক নির্দেশনা দিবে এই কন্ট্রোল ইউনিট। এর দিক নির্দেশনা অনুযায়ী এইখানে যে ডেটাটা থাকবে, সেই ডেটার উপরে এইখানে হচ্ছে অপারেশন পারফর্ম হবে। বুঝতে পারছেন? বুঝতেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এখন এই কন্ট্রোল ইউনিটটাকে ভাঙলে আমরা আবার এতগুলো জিনিস পাবো। আমরা কি বলছি? কন্ট্রোল ইউনিট সব দিক নির্দেশনা দিবে কিভাবে হচ্ছে কাজগুলো হবে। তো এই কন্ট্রোল ইউনিটের যে আবার ভাঙলে আমরা 3টা পার্ট পাবো: সিকোয়েন্সিং লজিক, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার অ্যান্ড ডিকোডার, আর একটা হচ্ছে কন্ট্রোল মেমোরি। এইখানে সিকোয়েন্সিং লজিকের কাজ কি? আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিব, সেই ইনস্ট্রাকশনগুলো কোনটার পর কোনটা যাবে বা কাজ করবে, সেইটাকে সিকোয়েন্স করা বা একটার পর একটা সাজানো, এই কাজ। আর কন্ট্রোল মেমোরি যেটা করবে, যে ওইখানে ওর এই সিকোয়েন্স করার পরে ওই জায়গায় ও রাখবে ইনস্ট্রাকশনগুলা। আর কন্ট্রোল ইউনিট, রেজিস্টার অ্যান্ড ডিকোডার, এইখানে যে কাজটা হবে, যে এইখানে যে জিনিসটা থাকবে আমাদের যে ইনস্ট্রাকশনটা, ওইটাকে ডিকোড করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আমরা এইখানে রাখবো। এই হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিটের কাজ। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন এটা? জি স্যার।
তো এখানে আমাদের কম্পিউটারের যে প্রধান চারটা অংশ, এই প্রথম ছবিতে এই যে এইটাতে ইনপুট আউটপুট, মেইন মেমোরি, সিপিইউ আর সিস্টেম বাস, এইগুলাই এখানে বলা আছে। এই যে সিপিইউ ইন্টারকানেকশন, তো এগুলো আপনারা দেখবেন। এরপরে এগুলো আমার বর্ণনা করা হয়ে গেল। কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার, সিপি ইন্টারকানেকশন, মানে ওই যে ছবিগুলো বর্ণনা করলাম ওগুলো এখানে লেখা আছে। এবার এইটা আমরা আসি মাল্টিকোর কম্পিউটার স্ট্রাকচার। এখানে মাল্টিকোরটা কি বোঝায়? আমরা জানি কি আমাদের কম্পিউটারের যত অপারেশন এগুলো করে থাকে কি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে আমরা বলি প্রসেসর। তো এই প্রসেসরের কাজ কি? যে আমরা যত যোগ বিয়োগ গুণ ভাগ যে কাজই করি না কেন কম্পিউটার ব্যবহার করে সেই কাজগুলো করা। তো এই কাজটা যদি কম্পিউটারে পুরাটা প্রসেসর একটা কাজ করে, তাহলে কি আপনি কম্পিউটার দিয়ে একই সাথে অনেকগুলা কাজ করতে পারতেন? না স্যার। এই যে আমরা এখন কম্পিউটার ব্যবহার করে একটা হচ্ছে পড়তেছি, তারপরে ফেসবুকে লগ ইন দেওয়া, মিট ব্যবহার করতেছি, আমরা একই সাথে অনেক কাজ করতে পারি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের প্রসেসরটা হচ্ছে পুরা প্রসেসরটা একটা নির্দিষ্ট কাজে করে না, প্রসেসরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলা প্রত্যেকটা আলাদা একটা একা প্রসেসরের মতন কাজ করে। এই ধরেন এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলাকে আমরা বলি কোর। এই প্রত্যেকটা কোরই একটা একটা প্রসেসরের মতন কাজ করে। মানে একটা পুরো প্রসেসরের যে কাজ, পুরা একটা মানে অপারেশন কে প্রসেস করা, প্রতিটা কোরের একই কাজ করে। তার মানে অনেকগুলা কোরের সমষ্টি হচ্ছে আমাদের প্রসেসর বা আমাদের মাল্টি কোর প্রসেসর। এখানে প্রত্যেকটা কোর আলাদা আলাদা অপারেশন করে থাকে। বুঝতে পারছেন? বুঝছেন আপনারা? জি স্যার, বুঝছি। না বুঝলে আপনাদের বারবার বলতেছি বুঝছেন বুঝছেন, কারণ সামনে গেলে আরো বুঝবেন না। আর ক্লাস করতে বারবার বলতেছি না বুঝলে বলেন। উম্মে কুলসুম, চন্দ্রা কুন্ডু। হ্যাঁ স্যার, বুঝতেছি। আচ্ছা, এরপরে আসি আমরা ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা কি? দেখেন আপনারা যে কম্পিউটার কিনেন বা আমরা কিনি, আমাদের কম্পিউটারগুলো আমরা সবসময় কি চাই? যে আমাদের দাম কম কিন্তু মানে ভালো, যেটা বলে, বা আমরা অল্প দাম দিয়ে চাই যে সবকিছু হোক। তো আমাদের এই কারণে দাম কমানোর জন্য আমরা যে মেমোরিটা মেইন মেমোরি ইউজ করি, এই যে 1 টেরাবাইট বা 100 জিবি বা 500 জিবি, এই যে অনেকের যে হার্ড ডিস্কের যে মেমোরি, এই মেমোরিটা সাধারণত আমরা সিলিকন চিপ দিয়ে বানানো হয়। এটার দাম অনেক কম হয় আর এই মেমোরির অনেক স্লো হয়। কিন্তু আমাদের প্রসেসরের যে মেমোরি, যেটাকে আমরা র্যাম বলি, এইটা হচ্ছে সাধারণত ফ্লিপ ফ্লপ বা আমাদের ক্যাপাসিটর দিয়ে তৈরি। এই মেমোরিগুলা হচ্ছে অনেক ফাস্ট হয়। হ্যাঁ, অনেক ফাস্ট হয়, কিন্তু দামে অনেক বেশি হয়। তাই দাম নাগালের ভিতরে রাখার জন্য এই মেমোরি অল্প দিয়ে আপনার হচ্ছে কম্পিউটার বানানো হয়। তো এই মেমোরিগুলো কি হয়? খুবই ফাস্ট হয়। ক্যাশ মেমোরি হচ্ছে ওরকম একটা মেমোরি, যে মেমোরি কি করে, আপনার মেন মেমোরি তো অনেক স্লো কিন্তু সিপিইউ তো অনেক ফাস্ট। তো এই ভিতরে সিনক্রোনাইজ করার জন্য আপনার হচ্ছে মাঝখানে একটা মেমোরি আমরা ক্যাশ মেমোরি ব্যবহার করি। এটার কাজ কি? এটা হচ্ছে মেইন মেমোরি থেকে ওইটা হচ্ছে আপনার ধরেন একটা ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে আমরা সাধারণত ওই ফোল্ডার থেকে যে কোনো ফাইল ওপেন করতে পারি, যে কোনো ফাইল। তো ক্যাশ মেমোরি কি করে? একটা ফাইল ওপেন করলে ওই মেমোরির সবগুলা ফাইল আগে থেকে লোড নেয়। নেয়ার পরে যখন প্রসেসরকে দিবে, প্রসেসর তো হচ্ছে খুব দ্রুত নেয়। প্রসেসরকে একটা দেওয়ার পরে এর পরবর্তীতে প্রসেসর যদি ওই ফোল্ডারে অন্য কোনো একটা ফাইল নিতে চায়, তো ও মেন মেমোরি থেকে নেয় না আর তখন, কারণ ও আগে থেকেই লোড নিয়ে রাখে। তাহলে ও দ্রুত মেন হচ্ছে প্রসেসরকে দিতে পারে, ফলে প্রসেসরের আর বসে থাকতে হয় না। তাহলে প্রসেসর খুব দ্রুত কাজ করতে পারে।
তাই আমাদের কম্পিউটারের প্রসেসরকে অলওয়েজ কাজে রাখার জন্য আমরা একটা ফাস্ট মেমোরি ব্যবহার করি, যেটার নাম হচ্ছে ক্যাশ মেমোরি। সবাই জি স্যার, সবাই কি বুঝছি বুঝতে পারছেন? আপনারা কি বুঝছেন? তো এটা হচ্ছে আপনাদের মাদারবোর্ডের একটা চিত্র। আমরা একটু যদি আসি, এইখানে দেখেন মাদারবোর্ড। এটা মাদারবোর্ড কাকে বলে? আমরা জানি যে আমাদের এই কম্পিউটারগুলো একটা হচ্ছে আপনার শীটের উপরেই বলা যায় যে একটা শীটের উপরে কি থাকে, সিপিইউ, র্যাম, রম, তারপরে হচ্ছে আমাদের প্রসেস আপনাদের হচ্ছে কার্ড রিডার, ডিস্ক হচ্ছে, তারপরে ডিস্ক রিডার, তারপর ফ্যান, মানে যাবতীয় কম্পিউটারে যেসব জিনিসপত্র আছে সবকিছু একটা শীটের উপরে এগুলো আটকানো থাকে। এই যে শীটের উপরে সব ডিভাইস গুলা দেওয়া থাকে এটাকে আমরা বলি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের ভিতরে দেখেন এই যে মেইন মেমোরি চিপ, এখানে অনেক চিপ লাগানো থাকে। এখান থেকে আপনারা পেন ড্রাইভ লাগানোর জন্য এগুলা থাকে। এই যে ইনপুট লাগানো যায়, এখান থেকে হয়তো আপনারা প্রজেক্টরটা লাগাতে পারবেন, বা হচ্ছে আপনারা অন্য কোনো সিপিইউ, এটা র্যাম চিপ বা রমের, তারপরে এটা সেই প্রসেসর। তো এই সব জিনিসগুলো আমাদের কি করে একটা শীটের উপরে লাগানো থাকে। এই কম্পিউটার খুললে দেখতে পাবেন এইটাকে আমরা বলি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের প্রসেসর কি বলছি আমরা, অনেকগুলা কোরের সমষ্টি, প্রত্যেকটা কোর প্রসেসরের মতনই কাজ করে। এই দেখেন এই যে অনেক কোর, প্রসেসরটাকে আমরা যদি ভাঙি আমরা এর ভিতরে অনেক কোর পাই। ওকে, বুঝতে পারতেছেন? আমার কথা কি বুঝতেছেন? জি স্যার। আমরা কি বলছি, প্রসেসর কি অনেক কোরের সমষ্টি। আবার এই প্রত্যেকটা কোরই কি এই প্রসেসরের যে কাজ, এই প্রত্যেকটা কোর সেই কাজ করে থাকে। এক একটা কোর এক একটা কাজ করে। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে আসি, আপনার হচ্ছে এই কোডটা কি বলছি আমরা, কোডটাই একটা প্রসেসর। আচ্ছা, এরপরে আসি, তাহলে আমরা যদি কোডটা প্রসেসর হয় তাহলে তাহলে কি এই কোরেরও থাকার কথা, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বলছি আমাদের এই প্রসেসরের যে কাজ, আমাদের প্রত্যেকটা কোর কি করে প্রসেসরের মতন এক একটা কাজ অপারেশন পারফর্ম করে। যেমন এখন আমরা যেমন চালাচ্ছি কম্পিউটার, কেউ হচ্ছে পিডিএফ ওপেন করা, তারপরে হচ্ছে কেউ ফেসবুক ওপেন করা, এক একটা কাজ এই এক একটা কোর করে। প্রত্যেকটা কোরই প্রসেসরের কাজ কি প্রসেস করা, করতে দিলে প্রসেসর সেই কাজটা করে দেয়। তো এই প্রত্যেকটা কোর কি করে এক একটা আলাদা আলাদা কাজ এক একটা কোর করে। তার মানে প্রত্যেকটা কোরে একটা করে প্রসেসর। তাহলে যদি প্রত্যেকটা কোর একটা করে প্রসেসর হয় তাহলে এই প্রত্যেকটা কোরেরই আবার প্রসেসরের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থাকার কথা। স্যার। আচ্ছা, যদি সেটা হয় তাহলে এবার আমরা একটু যাই, এইবার দেখেন তো সেই বৈশিষ্ট্য আছে কিনা। এই যে একটা কোর ওপেন করলে এর ভিতরে দেখেন সিপিইউ যত বৈশিষ্ট্য ছিল আছে কিনা। এই যে সেই অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই যে ইনস্ট্রাকশন লজিক, এই যে লোড হচ্ছে স্টোর লজিক, এই যে সব এখানে আছে, দেখতে পাচ্ছেন? এবার আমরা যাই নেক্সট স্লাইডে। এই যে আমাদের মাদারবোর্ডের ছবি, এখানে দেখেন এই যে ফ্যান, এই যে হচ্ছে আপনার ক্লক, বায়োস সেটআপ, এখানে দেখেন বিভিন্ন জিনিস এখানে ইনস্টল দেওয়া। বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনাদের কম্পিউটারে এরকম একটা শীট, এরকম একটা শীটে সব আছে। এটা হচ্ছে মাদারবোর্ড। এরপরে কম্পিউটারের হিস্ট্রি, যে আমাদের বিভিন্ন কম্পিউটার এখন আমরা যেভাবে ব্যবহার করি
অনেক বছর আগে কম্পিউটার এমন ছিল না, কম্পিউটার ধাপে ধাপে উন্নত হওয়ার ফলে আজকে এই অবস্থায় আসছে। তো কম্পিউটারের যে ফার্স্ট যখন আমরা হচ্ছে কম্পিউটারটা তৈরি হয়, তখন কম্পিউটারটা কেমন ছিল? তখন কম্পিউটারটা ছিল যে অনেক বড়, একটা ঘরের থেকেও বেশি জায়গা লাগতো কম্পিউটার রাখার জন্য, অনেক সাউন্ড তৈরি হতো। তারপরে হচ্ছে আপনার এগুলা ডেটা রাখার জায়গাও ছিল অনেক কম, যে অনেক অল্প জায়গায় ডেটা রাখা যেত, মানে অনেক অল্প হচ্ছে ডেটা রাখতে পারতাম। তো এরকম ফিচার ছিল। তারপরে ওইটাকে অনেক ইলেকট্রিসিটি অনেক বেশি লাগতো, কারণ কি তখন আমরা আমাদের হচ্ছে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতাম। এই যে ভ্যাকুয়াম টিউব, এইটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ডিজিটাল লজিক আর মেমোরির জন্য এটা আমরা ব্যবহার করতাম, যে আমাদের সিপিইউ এবং মেমোরি এই দুইটার জন্য আমরা এরকম ভ্যাকুয়াম টিউব ইউজ, ডেটা ধারণ ক্ষমতা খুবই কম ছিল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন কম্পিউটারের বৈশিষ্ট্য। এইখানে দেখেন আপনাদের এইটা হচ্ছে যে আপনাদের তো মেবি এই পর্যন্ত পড়ানো হয়েছিল আগের ক্লাসে। না স্যার, এগুলো পড়ানো হয় না স্যার। আচ্ছা, আপনারা কি নিয়মিত ক্লাসে আসেন না? জি স্যার, এগুলো তো ক্লাস করি আমরা স্যার, আমাদের রেগুলার না স্যার। বললো আপনারা মানে ক্লাস করেন না নিয়মিত? স্যার আমাদের ক্লাস হয়েছে স্যার মোট 2টা স্যার। ক্লাস তো 2টা হওয়ার কথা না, কারণ আমি তো সবসময় মানে আপনাদের ক্লাস টাইমে তো আমি অফিসেই থাকি। সপ্তাহ ক্লাসটা হয়। আপনাদের যে এই বৃহস্পতিবারে ক্লাস, এই ক্লাস শুরু হয়েছে কত তারিখে? আপনারা ক্লাস শুরু হওয়ার পর থেকে কি প্রতি বৃহস্পতিবার এই টাইমে ক্লাস করছেন? ও, তাহলে ঠিক আছে। না, বিষয়টা হচ্ছে যে ওদের এই চ্যাপ্টার এখন কেবল এই যে মাঝামাঝিতে আসলাম, তার জন্য। আচ্ছা দেখেন, আমরা এই সার্কিটটা এবার বর্ণনা করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট এই ক্লাসটা। আপনারা যদি এই ক্লাসটা এখন যারা আছেন এখানে সবাই বুঝলে কম্পিউটারের পুরো আর্কিটেকচারটাই এখানে আছে, বুঝতে পারছেন? তো দেখেন এখানে কি কি ইউনিট আছে। আমরা বলছি কম্পিউটারের মেন ইউনিট 4টা। একটা হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট, এই যে আমাদের সেই, আর একটা কি থাকে মেমোরি, এই যে সেই আমাদের মেমোরি। আর একটা কি থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই যে সেই অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেখানে কি হয় সব অপারেশন এইখানে পারফর্ম হয়। আর এইখানে অপারেশনগুলো কিভাবে হবে সেই দিক নির্দেশনা সব এই জায়গা থেকে দেয়। এই কথাগুলা কি ক্লিয়ার? এবার দেখেন এখানে অপারেশনটা কিভাবে হয়। এখানে ধরেন আমরা 1 থেকে 10 পর্যন্ত যত সংখ্যা আছে এগুলো যোগ করে এর রেজাল্টটা দেখতে চাই। তাহলে এটা আমরা কিভাবে করব? ধরেন আমরা ইনপুট থেকে এটা দিলাম, দেওয়ার পরে কি হবে, ইনপুট থেকে 1 থেকে যে 10 পর্যন্ত যে ডেটা, ওই ডেটাটা এইখানে লোড নিবে মেমোরি বাফার রেজিস্টার। এই এমবিআর এর মানে হচ্ছে মেমোরি বাফার রেজিস্টার। এইগুলা সব নামগুলো এই জায়গায় দেওয়া আছে, এই যে এগুলা দেখে নেবেন। তো মেমোরি বাফার রেজিস্টারে নেওয়ার পরে যখন আমরা হচ্ছে যোগ করতে চাইবো, কিভাবে করব? প্রথমে আমরা একের সাথে 2, ওই 2টা রেজাল্টটা ওর সাথে আবার 3 যোগ করব, 3-এর সাথে আবার এই ওই যে যেটা রেজাল্ট হবে তার সাথে আবার 4 যোগ করব। এইভাবে করেই তো আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগ করব, তাই না? তাহলে এই যোগটা কিভাবে হবে? প্রথমে 1 থেকে 10 পর্যন্ত সব এগুলা লোড নিবে এখানে, নেওয়ার পরে 1 প্রথমে এই লোড নিবে, নেওয়ার পরে ও এই অ্যাকুমুলেটরে পাঠাবে। পরবর্তীতে ডেটা যেটা 2, এখান থেকে ও 2 লোড নিবে, নেওয়ার পরে এটার সাথে এইটা, এই দুইটা যোগ হবে এই অ্যাকুমুলেটরের সাথে সাথে অ্যারিথমেটিক লজিক সার্কিট এখানে যোগ হবে, ফলে রেজাল্ট আউটকাম কত আসবে? আউট বলেন কে একজন?
আচ্ছা আচ্ছা হ্যাঁ, কোশ্চেন আপডেট করেন তো স্যার, বলছে কোশ্চেন আপডেট বললাম করেন স্যার। আমরা 1 থেকে তো 10 পর্যন্ত যোগ করব। তো জি স্যার। প্রথমে সংখ্যাগুলো সব এখানে ডেটাগুলো লোড নিবে, তারপরে প্রথমে একটা এখানে আসবে, আসার পরে ও এই একটাকে অ্যাকুমুলেটর এইখানে পাস করে দিবে। জি এর স্যার। পরবর্তী ডেটা কত 2, তো এখন জি ও স্যার। 2 লোড নিবে, নেওয়ার পরে এই অ্যাকুমুলেটরের সাথে এর ডাটা যোগ যোগ হবে হবে, স্যার। এখানে রাখবে। তাহলে এখানে কত থাকবে? আচ্ছা 3 হবে স্যার। যে রেজাল্টটা হলো 3টা এইখানে চলে যাবে। জি স্যার। এখন ও এখানে পাঠানোর পরে ও দেখবে এই 3টা কি আমাদের আবার দরকার নাকি এটাই আমাদের আউটপুট। যেহেতু আবার দরকার, আমরা 3টা তখন আবার ও এই 3টা এইখান থেকে একে পাঠাবে। পাঠানোর পরে এর জায়গায় এর পরবর্তী ডেটাটা কত 3, জি স্যার। এখানে লোড নিবে, নেওয়ার পরে এই 3 আর এই 3 যোগ হবে, হওয়ার পরে রেজাল্ট কত 6 6 হবে স্যার। এখানে জি রাখবে। স্যার। 6 এখানে রাখার পরে আবার চেক করবে যে এটা কি রেজাল্ট নাকি এটা আবার দরকার। যেহেতু দরকার ও ওইটা আবার এখানে পাঠাবে 6। আমাদের পরবর্তী ডেটা এখান থেকে কত যাবে 4, এখানে 4 আসবে, আসার পরে এই 6 আর 4 যোগ হবে, তারপরে 10টা আমরা এখানে পাঠাবো। আবার ওই 10টা দরকার, ওইটা এখানে চলে আসবে। এরপরে পরবর্তী ডেটাটা কত এখানে 5, এখান জি থেকে স্যার। ও 10 আর 5 যোগ করে আবার এখানে রাখবে। এইভাবে করে পুরো কাজটা বারবার ঘুরে ঘুরে করবে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এখন এই কাজটা কিভাবে এই যে ঘুরে ঘুরে হচ্ছে, এই দিক নির্দেশনা দিবে হচ্ছে এইখান থেকে। কিভাবে দিবে? এই ইনস্ট্রাকশন রেজিস্টার, এটা হচ্ছে দিক নির্দেশনা। এটাকে এই কন্ট্রোল সার্কিট কি করবে, এটা থাকে আমাদের মনে করেন মেশিন ল্যাঙ্গুয়েজে, এটাকে তখন এই কন্ট্রোল হচ্ছে সার্কিট, এটা ভোল্টেজে রূপান্তরিত করে কন্ট্রোল সিগন্যাল আকারে প্রোপাগেট করবে, যেটা এখানে এদের গিয়ে বলবে যে তুমি এই কাজটা করো বা এভাবে করো। আর এই ইনস্ট্রাকশনটা পাবো কোন জায়গা থেকে? এইগুলো থাকবে মেমোরিতে। এখন মেমোরি থেকে কিভাবে আমরা নিব? তো মেমোরিতে আমরা জানি একটা অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেসে গেলে ওইখান থেকে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার এমএআর, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার কি করবে, মেমোরির কোন অ্যাড্রেসে ইনস্ট্রাকশনটা আসছে সেই অ্যাড্রেসটা ও রাখবে। ও রাখার পরে ওই অ্যাড্রেসে এ গিয়ে সেই জায়গা থেকে সেই ইনস্ট্রাকশনটা নিবে। এখন এগুলা খুব দাম বেশি, তাই অল্প দেওয়া থাকে। যখন ভরে যাবে তখন ওই ইনস্ট্রাকশনটা আরো অতিরিক্ত ইনস্ট্রাকশন গুলো এইখানে রাখবে। আর হচ্ছে এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এই একটা অ্যাড্রেস থেকে ধরেন ইনস্ট্রাকশন নিল, এর পরের কোন অ্যাড্রেসটা থেকে ও পরবর্তী ইনস্ট্রাকশনটা নেবে, সেই পরবর্তী অ্যাড্রেসটা অলওয়েজ প্রোগ্রাম কাউন্টার আগে আগে নিয়ে রাখবে। তার ফলে এর বারবার এখানে খোঁজা লাগবে না, ও ডিরেক্টলি এর কাছ থেকে নিবে যে আমরা এর পরবর্তীতে কোন জায়গা থেকে ইনস্ট্রাকশন নিব, ওই অ্যাড্রেসে এগিয়ে ডেটাটা এখান থেকে ইনস্ট্রাকশনটা নিবে। এইভাবে এই কাজটা এখানে হবে। জি স্যার বুঝছি। বাকিরা এদের কি অবস্থা আপনাদের? রাফিজা, রুবি, আয়শা, আঞ্জুম, বিথি আক্তার, আপনারা বুঝতেছেন? স্যার বল। এইগুলা লাগবে না। সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশনের বৈশিষ্ট্য কি? এইখানে সেকেন্ড জেনারেশন কম্পিউটারে আমরা এসে আমাদের যে ট্রানজিস্টর আবিষ্কার হয়, তার ফলে আমাদের হচ্ছে কম্পিউটারের হিউজ পরিবর্তন হয়। আমরা অল্প জায়গায় কম্পিউটারটা রাখতে পারি, অনেক খুবই অল্প জায়গায়, আমাদের মেমোরিও বেড়ে যায়। তো তার ফলে কি হয়, আমাদের কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি পায়। তো এই ট্রানজিস্টর হওয়ার ফলে, আবিষ্কার হওয়ার ফলে আমাদের কম্পিউটারের জগৎটাই চেঞ্জ হয়ে যায়। তখন সেকেন্ড জেনারেশনের যে কম্পিউটার আপনারা সবাই দেখছেন মনে হয়, এখানে দাঁড়ান দেখি আসা কিনা সুবিধা। এই যে দেখেন সেকেন্ড জেনারেশনের কম্পিউটার, আপনারা দেখছেন না এগুলা? বিভিন্ন অফিসে দেখলে এখনো দেখতে পাবেন এই টাইপের কম্পিউটার দেখা যায়, টিভির মতো। দেখছেন না আপনারা? জি স্যার দেখছি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন কম্পিউটার। এরপরে থার্ড জেনারেশন কম্পিউটারে কি হয়,
আমাদের আরো উন্নতি হয়, আমাদের আইসিটা হয়ে যায় ইন্টিগ্রেটেড, মানে আমাদের যে ট্রানজিস্টরটা অনেক লাখ লাখ ট্রানজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড এগুলা একটা আমরা হচ্ছে ইনস্টল করতে পারি, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিট। এই সার্কিট আবিষ্কার হওয়ার ফলে আমাদের কম্পিউটারটা টিভির মতন, আগের কালের টিভিতে যেমন থাকতো দেখতেন পিছনে অনেক বড় পেটের মতো, মানে পিছনে অনেক খানিক, ওইরকম আর এখন আর কোনো কিছুতে থাকে না। এই আইসি আবিষ্কার হওয়ার ফলে এখন দেখবেন সবকিছু হচ্ছে আপনার হয়ে যায়, স্লাইড, টিভিও স্লাইড, টিভি ল্যাপটপও স্লাইড, খুবই মানে পাতলা মনিটর গুলো। সবাই কি বুঝতেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এই জায়গায় এই আইসি সম্পর্কে বলা আছে, আইসি এগুলো আপনারা একটু পড়ে নেবেন, না বুঝলে সমস্যা নাই, আমি বুঝাই দিব। এখানে ফ্যামিলি ক্যারেক্টার, এটা কি জিনিস? ফ্যামিলি ক্যারেক্টার হচ্ছে এই যে মনে করেন ল্যাপটপে একই কথা, ধরেন কেউ ল্যাপটপ কিনে ক্রয় i3 কিনে, কেউ হচ্ছে i5 কিনে, কেউ i7। তো এখন i3 যেসব ল্যাপটপ গুলা সে যে কোম্পানিরই হোক না কেন, দেখবেন তাদের ফিচার মোটামুটি, তাদের মেমোরির মেইন মেমোরির জায়গা একই রকম, প্রসেসরের স্পিড প্রায় একই রকম, হয়তো কম আর বেশি একটু, বাট অনেক তফাৎ না। তো এই যে যে এটা করার কারণ কি? কারণ হচ্ছে যে আপনি টাকায় আপনি একটা মাল কিনতে পারতেছেন বা একটা মেশিন কিনতে পারতেছেন। তো এই যে যে বিষয়টা, আপনি যদি টাকা বাড়ান আপনার মেশিনের কি হবে, ফিচারও বাড়বে আর আপনার দামও বাড়বে। তো আপনার দাম যেমন আপনার ফিচার তেমন। তো এই যে যে একই ধরনের ফিচার যে কম্পিউটার গুলা, ধরেন ক্রয় i3, এই i3 যত কম্পিউটার আছে এগুলাকে আমরা বলি একটা ফ্যামিলি। আবার i5 এর এগুলাকে বলি একটা ফ্যামিলি। কারণ কি, এগুলার যত ফিচার সেই ফিচার গুলো একই রকম থাকে। যেমন i3 কথাই যদি বলি, i3 যত কম্পিউটার আছে তাদের ইনস্ট্রাকশন সেট একই রকম হবে, তাদের অপারেটিং সিস্টেম একই রকম হবে, তারপরে তাদের হচ্ছে ইনপুট আউটপুট পোর্টের সংখ্যাও সমান হবে, স্পিডটাও একই রকম হবে, মেমোরি সাইজটাও একই রকম, কস্টটাও একই রকম। তো এই একই রকম কস্ট এবং স্পিড, প্রসেসর স্পিড, এগুলাকে আমরা বলি এক একটা করে ফ্যামিলি। তো এরকম আমাদের কম্পিউটারের বিভিন্ন, বুঝতে পারছেন সবাই, যাদের একই ধরনের সিমিলারিটি বা বৈশিষ্ট্যগুলো একই রকম এক একটা ফ্যামিলির, বুঝতেছেন? এরপরে লেটার জেনারেশন যেগুলা, এইখানে কি আসছে? এইখানে কিছুই না, আমাদের থার্ড জেনারেশন পর্যন্ত কম্পিউটারের যত উন্নতি করা হয়ে গেছে। এরপরে এখন কম্পিউটারে কি হয়, মানে মেন কাজ করা শেষ, এখন শুধু কি করি আমরা, এই কম্পিউটারকে আরো ছোট করতে চাই, আরো স্পিড বাড়াতে চাই, অল্প জায়গায় অনেক ডেটা রাখতে চাই। তার জন্য আমরা কিছুই করি না, শুধুমাত্র আমরা আমাদের যে আইসিতে আমাদের ট্রানজিস্টরের সংখ্যা বাড়াই। তো এটার উপর বেস করে, কতগুলো আইসি তার উপর বেস করে আমরা পরবর্তীতে এখন শ্রেণী বিন্যাস করি কম্পিউটারের। যেমন এলএসআই, এটা হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এখানে একই সাথে অনেক আইসি ইন্টিগ্রেটেড করা থাকে। এখান থেকে এই ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এখানে আরো বেশি থাকে। এখানে ইউএলএসআই, এখানে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এখানে ট্রানজিস্টর আরো অনেক বেশি থাকে, এখানে কম্পিউটারের পাওয়ার বেশি থাকে, প্রসেসিং পাওয়ার বেশি থাকে, মেমোরি বেশি থাকে। এই মেমোরি আর কম্পিউটারের স্পিড এর উপর বেস করে পরবর্তীতে শুধু আমরা শ্রেণী বিভাগ করি, কিন্তু কম্পিউটারের ফান্ডামেন্টাল যেই ইমপ্রুভমেন্ট সেটা থার্ড জেনারেশন পর্যন্তই হয়ে গেছে অলরেডি। সবাই বুঝতেছেন? আচ্ছা, এরপরে মাইক্রোপ্রসেসর সম্পর্কে তো অনেক বললাম। এখানে মাইক্রোপ্রসেসরের যে উন্নতি, আজকে আমরা যে মাইক্রোপ্রসেসরটা ব্যবহার করি আগে অমনটা ছিল না। সর্বপ্রথম ইন্টেলের 404 এই মাইক্রোপ্রসেসর বাজারে আসে। তো আমরা যেমন বললাম কম্পিউটারের ইভলিউশন, যে এক একটা জেনারেশনে কিভাবে চেঞ্জ হয়েছে, মাইক্রোপ্রসেসরটাও যে উন্নতি এটা ধাপে ধাপে হয়েছে, এগুলো সেইখানে দেওয়া আছে, আপনারা এই হিস্ট্রি পড়ে নেবেন। এখানে দেওয়া আছে এই যে টেবিলগুলো, এগুলো আপনারা একটু দেখবেন, হয়তো দু এক মার্কে আসতে পারে। যে এই যে যে ফিচার আমরা যেগুলো বললাম, মেমোরির
কতটুকু জায়গা, ফিচার সাইজ, ট্রানজিস্টর কতটা, বাসের ওয়েট কতটা, এগুলোকে বলা হয় ফিচার। তো প্রসেসরের এই ফিচার এক এক জেনারেশনে, এই যে 404 জেনারেশন, 808, এখানে থেকে এখানে যখন যাবেন দেখবেন চেঞ্জ হয়ে বৃদ্ধি পাইছে। এই দেখেন নাম্বার অফ ট্রানজিস্টর ছিল 2300, এখানে 3500, এখানে 6000। তো এই যে আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, মানে উন্নতি হয়েছে। এই যে এই টেবিলটা একটু জাস্ট দেখবেন যে কিভাবে ফিচারের বাড়ছে, কোনটা কোন জেনারেশনে ফিচার কেমন ছিল, এটা জাস্ট দেখবেন। আচ্ছা, এখানে আর এমবেডেড সিস্টেম দরকার নাই আপনাদের, ইন্টারনেট অফ থিংস এটা দরকার আছে, এটা বাদে আপনাদের আর কিছুই দরকার নেই চ্যাপ্টারে। আচ্ছা, ইন্টারনেট অফ থিংসটা আপনাদের একটু বোঝাই। মনে করেন ইন্টারনেট অফ থিংস হচ্ছে, মনে করেন যদি আপনার আইওটি বা ইন্টারনেট অফ থিংস হচ্ছে এরকম একটা বিষয় যে আপনার ইন্টারনেটের আওতায় আপনার ঘরের প্রতিটা জিনিসপত্র থাকবে। সাপোজ মনে করেন আপনার ফ্রিজে কতটুকু খাবার আছে, বা কত হচ্ছে ফ্রিজের কতটুকু সবজি আছে, সবজি শেষ কিনা, এই জিনিসগুলো আপনি যদি জানতে চান ফ্রিজ খুলে জানতে হবে। বাট সেই জিনিস ফ্রিজটাকে যদি ইন্টারনেট অফ থিংস এর আওতায় আনেন, তার মানে এটাকে আপনি যদি স্মার্ট করেন, এটা তাহলে কি হবে, ওর খাবার শেষ হওয়ার আগেই, ফ্রিজ সবজি শেষ হওয়ার আগেই বলবে আমার সবজি শেষ বা শেষ হচ্ছে, আপনি আবার কিনেন। গাড়ির ট্যাঙ্ক বলবে গাড়িতে তেল শেষ হয়ে যাচ্ছে, আপনি আবার তেল ভরেন। এরকম প্রতিটা ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেট করতে যদি পারে, তাকে আমরা বলি ইন্টারনেট অফ থিংস। বুঝতে পারছেন? আজান দিচ্ছে, আপনারা এই যে পর্যন্ত পড়ানো হলো, নেক্সট ক্লাস কবে আপনাদের? হ্যাঁ স্যার শনিবার। আপনারা শনিবারে হচ্ছে এই পড়ানো হলো, আপনারা অ্যাসাইনমেন্ট এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা দিবেন, ক্যাম্পাসে এসে জমা দিয়ে যাবেন। হ্যাঁ, দাঁড়ান আজানটা শেষ হোক। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টটা থাকবে এই যে পর্যন্ত পড়ানো হলো এই পর্যন্ত। আপনারা চাইলে নিজেরা প্রশ্ন করবেন এবং নিজেরাই অ্যান্সার করবেন, এভাবে লিখতে পারেন। আর না হলে এই যে টপিকগুলো পড়ানো হলো, এই প্রত্যেকটা টপিক ধরে ধরে এই সম্পর্কে বর্ণনা করে আপনারা করতে পারেন। এই দুই ভাবের যে কোনো ভাবে করতে পারেন, এই যে পর্যন্ত পড়ানো হলো। বুঝতে পারছেন সবাই? স্যার এটা কি ফিজিক্যালি জমা দিতে হবে? হ্যাঁ ফিজিক্যালি হ্যাঁ, ভাবে স্যার দিতে হবে? হার্ড কপি জমা দিতে হবে। স্যার স্যার আমি তো দূরে থাকি আর আমি এফেক্টেড, অসুস্থ, এক্ষেত্রে কি করবো স্যার? বল। এটা তো হচ্ছে ভার্সিটি থেকে আপনাদের মানে অ্যাসাইনমেন্টটা এসে জমা দিয়ে যেতে হবে। এটা তো ভার্সিটি থেকে আপনাদের যখন বিজ্ঞপ্তি দেওয়া হয় ওইখানে দেওয়াই ছিল যে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো যেন ফিজিক্যালি নেওয়া হয়। জি স্যার, এখন আমি তো কুয়াকাটায় থাকি, যেমন তেমন সেটা হচ্ছে এফেক্টেড আমি এখন স্যার, এক্ষেত্রে কি আমি আচ্ছা, অনলাইনে দিতে পারবো? আপনার ক্ষেত্রে না হলে ভিন্ন, আপনি কুয়াকাটায় থাকেন, আপনি সেক্ষেত্রে সফট কপি জমা দিবেন, আর হার্ড কপিটা যখন আসবেন তখন জমা দিবেন। আর জি বাকি যারা আছে সবাই জমা দিবেন হার্ড কপি। বুঝছেন সবাই? স্যার এটা কবে জমা দেওয়া লাগবে? এটা আপনারা শনিবারে বিকাল 5টায় আমাদের যে ক্লাসটা, আপনারা হচ্ছে
শনিবারে যদি দিতে পারেন সবচেয়ে ভালো হয়, আর যদি শনিবার না পারেন তাহলে হচ্ছে আপনারা কি বার পারবেন সেটা আপনারা ডিসাইড করেন। সামনের সপ্তাহে কি বারে দিলে আপনাদের ভালো হয়? হ্যাঁ, আপনারা প্রত্যেকটা টপিক টাচ করতে হবে, মানে প্রত্যেকটা টপিক থেকে লিখতে হবে। আমি যখন অ্যাসাইনমেন্ট গুলো মার্কস দিব, দেখবো যে যত বেশি অ্যান্সার করছে বা তাকে সেভাবে নাম্বার দেওয়া হবে। যে টপিকগুলো পড়ানো হয়েছে সেই টপিকগুলো মিসিং দেওয়া যাবে না, প্রত্যেকটা টপিক থেকেই লিখতে হবে। এখন এটা আপনারা আপনারা হচ্ছে রবি সোম মঙ্গলবার আপনাদের তো সন্ধ্যার পরে আসেন, তাহলে আপনাদের দিতে হবে সন্ধ্যার পরেই। তাহলে শনিবার ফ্রাইডে জমা দিই স্যার, ফ্রাইডে কালকে, মানে কালকে জমা দিবেন? না স্যার, কালকে আছে, এর পরের ফ্রাইডে স্যার। কালকে ক্লাস আছে স্যার আমাদের আবার, মানে সকালবেলা। নেক্সট ফ্রাইডে জমা দিবেন সেটা বলতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা নেক্সট ফ্রাইডে জমা দিলে তো এর ভিতরে আরো ক্লাস আছে, আপনাদের তো আরো আগায় যাবে। তার মানে এই চ্যাপ্টারটাই শেষ হয়ে গেলে তাহলে পুরো চ্যাপ্টারটার উপরেই দিয়ে নেক্সট ফ্রাইডে। জি স্যার। ঠিক আছে, থাকেন তাহলে সবাই। ওকে স্যার। অ্যাটেন্ডেন্সটা কে একজন দিয়ে দিয়েন।